আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আমি লেখক মোহাম্মদ শহীদুল ইসলাম শাহিন ধানসিরি ল্যান্ড অ্যান্ড সার্ভে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, প্রিয় বন্ধুগণ, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে বাড়ি জমি নির্বাচনে কী কী বিষয়ে লক্ষ্য রাখতে হবে এবং বাড়ি নির্মাণে জমি ক্রয় কী কী বিষয়ে লক্ষ্য রাখতে হবে। ক্রয় করবার পূর্বে এবং জমি নির্বাচনের ক্ষেত্রে কী কী বিষয়, আনুষঙ্গিক বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটি জমির হিসাব আইন বাড়ি নির্মাণ ও তত্ত্বাবধান বইটিতে আমরা 119 নম্বর পেজে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। 10ম অধ্যায়ের মাধ্যমে আমি এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করবার চেষ্টা করছি। তো আজকে আমার এই ভিডিওতে যারা প্রথম এসেছেন তাদেরকে অনুরোধ করব বেল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। এই ভিডিওটি ভালো লাগলে বা কারো কোনো কাজে আসলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের মধ্যে লাইক দিয়ে বন্ধুদের মধ্যে জানিয়ে দিন, যাতে আপনার বন্ধুরা এই বিষয় থেকে উপকার পেতে পারে। বা যারা নতুন জমি কিনবে বা বাড়ি নির্মাণ করবে তাদের এই জমি ক্রয়ের পূর্বে এই বিষয়গুলি লক্ষ্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। জমি নির্বাচন, ক্রয়, বাড়ি বা অ্যাপার্টমেন্ট নির্মাণ ও তত্ত্বাবধান, এই অধ্যায়টির নাম রয়েছে এমন। তাহলে আসুন আমরা এটি কিভাবে জানব এবং এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আসুন আজকে আমরা আলোচনা শুরু করি। বা এটি হচ্ছে জমি নির্বাচন, ক্রয় এবং বাড়ি বা অ্যাপার্টমেন্ট নির্মাণ ও তত্ত্বাবধান বিষয়ক আলোচনা। নাম্বার 1-এ যেটি রয়েছে, বাড়ির জমি নির্বাচনে কী কী বিষয় লক্ষ্য রাখতে হবে। নাম্বার 1-এ যেটি বলা হয়েছে সেটি হচ্ছে সাধারণ হাউজিং সোসাইটির জমি বাড়ি নির্মাণের সুবিধাজনক ও ভালো পরিবেশ থাকে। অর্থাৎ কোনো হাউজিং সোসাইটির জমি যদি আপনি কিনেন সেখানে ভালো পরিবেশ পাবেন। কোনো ব্যক্তি বা মালিকানার জমি আকারবিহীন হওয়ায় নির্মাণ কাজে বাড়ির প্ল্যান সুন্দর হয় না এবং জমির অকেজো অংশ থেকে বেশি থাকে। অর্থাৎ আপনি যে কোনো জমিতে আপনি বাড়ি করতে পারেন, কিন্তু যদি কোনো ব্যক্তিগত জমি আপনি কেনেন সেখানে প্ল্যান অনুযায়ী জমিটি আসলে আকার হিসাবে থাকে না। কিন্তু একটি হাউজিং সোসাইটিতে যখন যাবেন তখন দেখবেন যে আপনি আপনার প্ল্যান অনুযায়ী তারা একটি প্ল্যান করে রেখেছে যে এদিকে হলে 200 স্কোয়ার ফিটের বাসা করতে পারবেন, এই লাইনে আসলে 3000 স্কোয়ার ফিট, এই লাইনে আসলে 10,000 স্কোয়ার ফিট, এরকম তারা একটি প্ল্যান তৈরি করে রাখে যে প্ল্যানের প্রেক্ষিতে আপনি সরে যে কোনো জায়গায় গিয়ে আপনার সুবিধা মতো, আপনার চাহিদা মতো জায়গায় করতে পারেন। কিন্তু একটি পাবলিকের জমি, একটি সাধারণ ব্যক্তি মালিকানার জমি যদি কেনেন তাহলে সেক্ষেত্রে সবসময় সেই প্ল্যান অনুযায়ী করা নাও যেতে পারে এবং সেখানে দেখা যাবে সেই ডানে বামে উত্তরে দক্ষিণে যারা রয়েছে বা একটু আশেপাশে যারা রয়েছে তাদের পরিবেশটা আপনার সঙ্গে খাপ নাও খেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি যদি এরকম হাউজিং সোসাইটির জমি কেনেন তাহলে সবচাইতে ভালো। তবে হ্যাঁ, আপনি দেখে শুনে যদি কোনো ভালো পরিবেশে জমি কিনতে পারেন, ভালো প্ল্যানে বা ভালো অবস্থানে জমি থাকে তাহলে অবশ্যই সেগুলি ভালো এবং সেক্ষেত্রে জমির অকেজো অংশ খুব বেশি না হয় তাহলে আপনি সেটি দেখতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই একজন প্ল্যান ইঞ্জিনিয়ারের পরামর্শক্রমে এই জমিটি কিনবেন, একজন সার্ভেয়ার দ্বারা মাপজোক করে দিয়ে সেই জমিটি কিনবেন এবং সেই কাগজপত্র একজন অ্যাডভোকেটকে দিয়ে সেই জমিটি কিনবেন। 3টি জিনিস আপনাকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। আপনি যদি একজন অ্যাডভোকেটকে না দেখান তাহলে আপনি কাগজপত্রে ঝামেলায় পড়তে পারেন। আপনি যদি একজন ভালো সার্ভেয়ার দিয়ে পরিমাপ করে না নেন তাহলে আপনি দাগ কিনেছেন 32, আপনি চলে যাবেন 34-এ। আপনি যদি একজন ইঞ্জিনিয়ার দিয়ে সেটিকে প্ল্যান না করেন, আপনি নিজে করতে চান তাহলে হবে কি সেটি আপনি যথাযথ প্ল্যানিংয়ে বাড়ি হবে না এবং আপনার খরচ বা আপনার সমস্যা বেশি হবে। এটি আপনি মনে রাখতে হবে যে এরপরে আসেন ভালো মিস্ত্রি দিয়ে আপনাকে জমিতে সেই অনুযায়ী যারা প্ল্যান বুঝে বা যারা এই ধরনের বহুতল ভবন করেছে তাদের দিয়ে ভালো মিস্ত্রি দিয়ে সব ভালো মিস্ত্রি দিয়ে আপনাকে কাজ করতে হবে। ইলেকট্রিক মিস্ত্রি বলেন, আপনি টাইলস মিস্ত্রি বলেন, রং মিস্ত্রি বলেন, রড মিস্ত্রি বলেন, ইট মিস্ত্রি, যে কোনো ধরনের মিস্ত্রি, ভালো মানের মিস্ত্রি দিয়ে আপনাকে কাজ করতে হবে। নাম্বার 2-এ যেটি আমি বলবো সেটি হচ্ছে যে জমিতে গ্যাস, বিদ্যুৎ, পানি সরবরাহ, পানি নিষ্কাশন, টেলিফোন ইত্যাদি থাকতে হবে। আপনি যে জমিটি কিনবেন চেষ্টা করবেন সেই জমির আশেপাশে যেন গ্যাস থাকে, বিদ্যুৎ থাকে, পানি সরবরাহের ব্যবস্থা থাকে, পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে। পানি নিষ্কাশন গুরুত্বপূর্ণ একটি ইস্যু। এই ইস্যুতে অবশ্যই আপনাকে মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। এবং টেলিফোন
ব্যবস্থা থাকলে ভালো, এবং রাস্তা তো থাকতেই হবে, এবং যত প্রশস্ত রাস্তার কাছে আপনি জমি কিনতে পারেন তত আপনি বাড়ি নির্মাণে এবং বসবাসের উপযোগী হিসেবে থাকবেন। নাম্বার 3-এ যেটি, জমি আয়তাকার কিংবা বর্গাকার হলে ভালো হয়। এটি মাথায় রাখবেন যে জমিটি আয়তাকার হলে বা বর্গাকার জমি যদি কিনতে পারেন তাহলে খুব সুন্দর বাসা করতে পারবেন, বাড়ি করতে পারবেন। নাম্বার 4-এ বন্যামুক্ত উঁচু হলে ভালো হয়। যেখানে বন্যা নাই এরকম জায়গায় আপনাকে বাড়ি করাটাই উত্তম। নাম্বার 5, জমিতে রাস্তা থাকতে হবে, অর্থাৎ এখানে রাস্তা বলতে প্রশস্ত রাস্তা অবশ্যই হতে হবে, যা দিয়ে অ্যাম্বুলেন্স, দমকল, ট্রাক যাতায়াত করতে পারবে অনায়াসে। আপনি ট্রাকে বালি ফেলার জন্য অবশ্যই রাস্তা বড় দরকার, ছোট রাস্তায় বালু, এই ক্ষেত্রে আপনার খরচ বাড়বে। আপনার বাড়িতে কোনো ধরনের অগ্নিকাণ্ডের আশেপাশে কোনো অগ্নিকাণ্ডের সমস্যা হলে সেক্ষেত্রে আপনি যেন একটি দমকল সেখানে যেতে পারে অনায়াসে, সেটি মাথায় রাখতে হবে। আর হরহামেশায় আমরা তো অসুস্থ হতেই পারি, সেজন্য অ্যাম্বুলেন্স আপনার বাড়ি পর্যন্ত অবশ্যই যেতে হবে, এরকম জায়গা বা রাস্তা আপনাকে খেয়াল রাখতে হবে। নাম্বার 7-এ যেটি, জমির সাইডে ভালো পরিবেশ ও বিল্ডিং থাকলে ভালো হয়, অর্থাৎ আপনার জমির আশেপাশে ভালো পরিবেশ এটি আপনি লক্ষ্য করবেন, এবং পাশাপাশি আপনি বিল্ডিং বা আশেপাশে আগে থেকে বসবাসের উপযোগী লোকজন রয়েছে, সেরকম হলে আপনি বসবাসের জন্য আপনার জন্য অনেক ভালো হবে এবং সেই ধরনের জমি কেনে আপনার জন্য ভালো। নাম্বার 2-এ যেটি খেয়াল করুন সেটি হচ্ছে বাড়ি নির্মাণের জমি ক্রয়ে কী কী, এতক্ষণ জমি নির্বাচন করলেন, এখন জমি ক্রয়ে কী কী বিষয় লক্ষ্য রাখতে হবে সেইগুলো আপনি একটু দেখবার চেষ্টা করুন। জমি ক্রয়ের সময় নিম্নলিখিত বিষয়গুলো ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। কি? 1 নম্বরের জমির অবস্থান কোনো আবাসিক প্রকল্পে হলে ভালো হয়, যেটি আগে বলেছি। নাম্বার 2, উক্ত জমিতে কোনো শরিক আছে কিনা তা লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ যে জমিটি আপনি কিনছেন সেই জমিতে কোনো শরিকানা রয়েছে কিনা, কোনো মালিকানা দাবি কোনো বিষয় রয়েছে কিনা, বা পূর্বের কোনো দলিল রয়েছে কিনা, এগুলো আপনাকে খোঁজখবর নিয়ে এনএসি তুলে আপনাকে এটি লক্ষ্য রাখতে হবে। নাম্বার এবং পর্চাগুলো তুলে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে কোনো শরিকানার কোনো ঝামেলা রয়েছে কিনা। নাম্বার 3, অবস্থান বা মৌজা ম্যাপ দেখে জমির অবস্থান ঠিকানা নির্ণয় করতে হবে, অর্থাৎ অবস্থান বা মৌজা ম্যাপ অর্থাৎ মূল নকশা দেখে আপনার জমির অবস্থানটি অবশ্যই নির্ণয় করতে হবে যে আপনি যে জমিটি রেজিস্ট্রি নিচ্ছেন সেই জমিটি আসলে সেই দাগ কিনা, সেই খতিয়ান কিনা, এটি ভালো একজন সার্ভেয়ার দিয়ে দেখে নিতে বলা হচ্ছে। নাম্বার 4, জমিতে কোনো মামলা আছে কিনা এটি আপনাকে কোর্টে খোঁজখবর নিয়ে দেখে নিতে হবে যে এই জমিতে কোনো ধরনের মামলা মোকদ্দমা রয়েছে কিনা। নাম্বার 5, সিএস খতিয়ান হতে অদ্যাবধি পর্যন্ত বর্তমান মালিক ঠিক আছে কিনা সেটি বিস্তারিত দেখে নিতে হবে, এবং খারিজ আছে কিনা সেটি দেখতে হবে। লাস্ট খারিজটি যার নামে সেটি আপনাকে খেয়াল করে দেখে নিতে হবে। নাম্বার 5 যেটি, জমি রেজিস্ট্রি করার সাথে সাথে দখল ও খারিজ করে নিতে হবে। জমি আপনি যেদিন রেজিস্ট্রি করলেন ঠিক সেদিনই আপনাকে একটি মূল কপি তুলে, একটি সইমোহরি নকল তুলে আপনি দখলে চলে যান এবং খারিজ করে নিন সাথে সাথে, এবং খাজনা পরিশোধ করুন। তাহলে আপনি একটি জমি ক্রয় করলেন এবং পাশাপাশি আপনার নামে খাজনা দিয়ে নিলেন, তাহলে সেই জমিটি বাড়িঘর করবার জন্য উপযুক্ত জায়গা হবে, এবং এ ধরনের ক্ষেত্রে আপনি ঠিকঠাক মতো সব কিছু করতে পারবেন। তো প্রিয় দর্শক, প্রিয় বন্ধুগণ, আজকে এই বিষয় নিয়ে আপনার কোনো যদি প্রশ্ন থাকে তাহলে ভিডিওটি বারবার টেনে টেনে দেখুন। এরপরেও যদি কারো কোনো কথা থেকে থাকে তাহলে অবশ্যই এটি আমাকে প্রশ্ন করতে পারেন ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার করে বন্ধুদের মধ্যে জানিয়ে দিন। এখনও যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও আপডেট অপেক্ষায় থাকুন। আমরা আরও সুন্দর ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। আপনারা অনেক কিছু আমার এই চ্যানেল থেকে, অনেক কিছু আমার এই ভিডিওগুলো থেকে জানতে পারবেন। তো প্রিয় দর্শক সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।